প্রণাম রাজামশাই। কে তুমি? মহারাজ, আমি বিক্রম, ঘর ছাড়া এক পশুপালক। আপনার রাজ্যের দয়ার কথা শুনে আমি এসেছি। যদি এই অধমকে কোনো কাজে দেন, বড় উপকার হয়। আমার রাজ্যে অলসদের ঠাঁই নেই। তুমি কি রতশালার উন্মত্ত উটগুলোকে সামলাতে পারবে? ওগুলো খুব অবাধ্য। মহারাজ, বিশ্বাস রাখুন, আমি তাদের বশ মানাবই। ঠিক আছে, বিক্রমকে রতশালার কাজে নিযুক্ত করা হোক। আজ থেকে তোমার আর তোমার বোনের থাকা খাওয়ার দায়িত্ব রাজকোষের। রাজপ্রাসাদের উত্তর দিকে বিশাল রথশালা। সেখানে সারি সারি শক্তিশালী উট আর তেজি ঘোড়া। বিক্রমকে নিয়ে আসা হলো তার কর্মস্থলে। আস্তাবলের গন্ধে আর পশুদের গর্জনে সুমি একটু ভয় পেয়ে দাদাকে জাপটে ধরল। এই যে ছোকরা, তোমার রাজকীয় বিছানা ওই কোণে। উটগুলোকে পরিষ্কার করা থেকে শুরু করে খাওয়ানো সবই তোমার কাজ। পারবে তো? হ্যাঁ, অবশ্যই পারবো। একদম ভয় পাস না সুমি। আরে, পশুরা মানুষের মনের ভয় আর ভালোবাসা দুটোই কিন্তু টের পায়। আরে, ওই কালো উটটা তো কাউকেই কাছে ঘেঁচতে দেয় না। তুমি হাত দিতে দেখি চুপ করে গেল। কাজ তো শুরু করলে বিক্রম, কিন্তু মনে রেখো, রাজকীয় পশুদের চোট লাগলে বা একটা দানাও খাবার কম হলে তোমার পিঠে চামড়া থাকবে না কিন্তু। অমাত্যমশাই, নিশ্চিন্ত থাকুন। দাদা, চলো আমরা আগেই আস্তাবলটা পরিষ্কার করি, আমি তোমাকে সাহায্য করব। ঠিক বলেছিস, কর্মই হলো পূজা। হ্যাঁ, এবার চল। দিন যায়, মাস ফেরে। আস্তাবলের চিত্রটা পুরোপুরি বদলে গেছে। যেখানে আগে নোংরা আর দুর্গন্ধ ছিল, সেখানে এখন পরিচ্ছন্নতার ছাপ। বিক্রমের ছোঁয়ায় উটগুলো আগের চেয়ে বেশি তেজি ও হৃষ্টপুষ্ট হয়ে উঠেছে। বিক্রম, আমি শুনলাম রাজকোষ থেকে উটের খাবারের জন্য যে দানা দেওয়া হয়, তুমি নাকি তার সবটুকু ওদের দাও না? নিজের জন্য কিছু সরিয়ে রাখছো না তো? অমাত্যমশাই, আমার গায়ে যে রক্ত বইছে তা এই রাজ্যের অন্যের। আমি পশুর পেটে মেরে নিজের উদরপূর্তি করার মতো মানুষ নই। আপনি চাইলে পরীক্ষা করে দেখতে পারেন। পরীক্ষা তো হবেই। রাজার উট যদি কোনোদিন দুর্বল হয়ে পড়ে, তবে সেই দায় কিন্তু তোমার। অজিত চলে গেলে বিক্রম আবার কাজে ডুবে যায়। সততা কখনো বিফলে যায় না। রথশালার পশুরাই এখন তার পরিবার। কঠোর পরিশ্রমে এক এক করে 5টি বছর কেটে গেছে। বিক্রম এখন শুধু একজন সাধারণ কর্মচারী নয়, রাজার বিশ্বস্ত পশুপালক। রাজা প্রতাপাদিত্য তার কাজে খুশি হয়ে বেতন বাড়িয়ে দিয়েছে। একদিন কাজ শেষে বিক্রম তার ছোট কুঁড়ে ঘরে বসে একটি মাটির হাঁড়ি বের করে। 1, 2, 3। এই সুমি, দেখ, আজ আমাদের সঞ্চয় 15,000 ছাড়িয়ে গেছে। 15,000? ওরে বাবা, এত টাকা দিয়ে তো আমরা আমাদের গ্রামে অনেক বড় জমি কিনতে পারবো, তাই না দাদা? আরে, শুধু জমি নয় রে, আমি বাবা মায়ের জন্য নতুন একটা পাকা ঘর তুলব। আর আস্তাবলের পাশে এই কুঁড়ে ঘরে তোকে আর থাকতে হবে না। আমাদের কষ্টের দিনগুলো হয়তো সত্যিই ফুরিয়ে আসছে রে। কিন্তু দাদা, এই অন্ধকার ঘরে মাটির হাঁড়িতে এত টাকা রাখা কি ঠিক? যদি কেউ চুরি করে নিয়ে যায়? ঠিক বলেছিস। অমাত্য মশাইকে বলতে পারো, তিনি তো সবসময় বলেন যে তিনি গরিবদের বন্ধু। সবাই তাকে কত ভক্তি করে। মন্দ বলিস নে, এই অমাত্যমশাই ধার্মিক মানুষ, সব সময় জপমালা হাতেই রাখেন। তার লোহার সিন্ধুকে এই টাকা থাকলে দস্যুরা তো দূর, জমদূত ছুতে পারবে না। বিক্রম 15,000 স্বর্ণমুদ্রার থলিটি পরম যত্নে পুঁটলিতে বাঁধে। তার চোখে তখন ভবিষ্যতের রঙিন স্বপ্ন। কিন্তু সে জানত না, আগুনের কাছেই সে তার শেষ সম্বলটুকু গচ্ছিত রাখতে যাচ্ছে। অমাত্য প্রাসাদের ভেতরে বসে মদের পেয়ালায় চুমুক দিচ্ছেন আর কুটিল চিন্তায় মগ্ন। তার সামনে তার এক বিশ্বস্ত গুপ্তচর দাঁড়িয়ে।
বাইরে লোক দেখানো ধার্মিকতার আড়ালে অজিত আসলে এক বিশাল ষড়যন্ত্রের জাল বুনছেন। রাজ্যের মানুষ ভাবছে আমি তাদের রক্ষাকর্তা। বোকাগুলো জানে না তাদের প্রতিটি মুদ্রা আমার সিন্ধুকে আসা মানে তা চিরতরে আমার হয়ে যাওয়া। হ্যাঁ, এই প্রভু, এই বলছিলাম, এই দস্যুদের নামে ভয় দেখিয়ে আপনি তো সাধারণ মানুষের অনেক সম্পদ জমা করে ফেলেছেন। কিন্তু এই কেউ যদি ফেরত চায় তখন? ফেরত? অজিতের হাত থেকে কিচ্ছু ফেরত চায় না। যাদের কোনো সাক্ষী নেই তাদের কোনো সম্পদও নেই। আমি শুধু জপমালা ঘুরিয়ে ঘুরিয়ে বলবো সব দেবতার চরণে দান করা হয়েছে। কেউ আমার বিরুদ্ধে কথা বলার সাহস পাবে না। এই প্রভু, এই বলছিলাম, এই মহারাজ যদি জানতে পারেন? মহারাজ? মহারাজ প্রতাপাদিত্য আদর্শ নিয়ে ব্যস্ত। তিনি ভাবেন আমি খুব সৎ। আরে, চোরকে যদি পুলিশ বিশ্বাস করে তবে চুরির চেয়ে নিরাপদ আর কিছু নেই যে। প্রভু, কেউ এসেছে মনে হয়, এই দরজায় কড়া নাড়লো। কে বাইরে? রাজসেবক বিক্রম। ও বিক্রম, ভেতরে এসো। অমাত্যমশাই, এক কঠিন দুশ্চিন্তায় আপনার শরণাপন্ন হয়েছি। দয়া করে অধমকে রক্ষা করুন। নিশ্চয় নিশ্চয়, তুমি তো মহারাজের অতি প্রিয়। তা বলো, কি তোমার সমস্যা? অমাত্যের বিলাসবহুল কক্ষের সামনে দাঁড়িয়ে বিক্রমের মনে এক অদ্ভুত দোলাচল শুরু হলো। একদিকে তার কষ্টের সঞ্চয় হারানোর ভয়, অন্যদিকে অমাত্যের জাঁকজমকপূর্ণ প্রাসাদ আর তার পবিত্র পোশাক অমাত্যকে তার সঞ্চিত অর্থ রক্ষার কথা বলে। কেন জানি না মনটা কু গাইছে। এই স্বর্ণ মুদ্রাগুলো তো শুধু ধাতু নয়, সুমির স্বপ্ন আর আমার 5 বছরের ঘাম। এই বড় মানুষের প্রাসাদে আমার ছোট্ট পুঁটলিটা কি সত্যি মানায়? কি ভাবছো বিক্রম? আরে, আমি তো সবার জন্যই অবারিত। এই যে দেখো, কত মানুষ তাদের সম্পদ আমার কাছে রেখে নিশ্চিন্তে ঘুমোচ্ছে। দেখো। না অমাত্যমশাই, আসলে আমি তো সামান্য মানুষ, তো এত সম্পদ কখনো একসঙ্গে দেখিনি। তো ভাবছি আপনার মতো বড় মানুষের সময় নষ্ট করছি না তো? আরে, সময় নষ্ট কিসের? মানুষের সেবা করাই তো ধর্ম। দেখো, দস্যুরা যদি তোমার ওই ছোট কুড়ে ঘরে হানা দেয় তখন কোথায় যাবে? সেখানে তো কোনো প্রহরী নেই। আর আমার এখানে একটা মাছি পর্যন্ত গলতে পারবে না। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। আরে, তবে আর দেরি কেন? দেখো, সম্পদ হলো আগুনের মতন, সঠিক জায়গায় না রাখলে ঘর পুড়িয়ে দেয়। দাও 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 দাও, এই তোমার থলিটা আমার সিন্ধুকে তুলে রাখি, দাও। আরে, এত চিন্তা করছো কেন? দেবতা সাক্ষী, তোমার 1 আনাও কমবে না। আপনার মুখে দেবতার নাম শুনে মনটা শান্ত হলো প্রভু। আপনি থাকতে এই অধমের ভয় কি? এই নিন অমাত্যমশাই, এই থলিতে 15,000 স্বর্ণ মুদ্রা আছে। আমার 5 বছরের দিন রাত এক করা কামাই। এটাকে আপনার চরণে সঁপে দিলাম। ভয় নেই বিক্রম, তুমি যেমন ভগবানের উটগুলোর সেবা করো, আমিও তেমনি তার সেবকদের আমানত রক্ষা করি। তোমার টাকা এখন থেকে দেবতার সম্পত্তি, এর দিকে কেউ নজর দিতে পারবে না। তুমি নিশ্চিন্তে থাকো। কোনো রসিদ বা লিখিত কাগজ দেবেন কি? আসলে মহারাজ বলেন যে কোনো লেনদেনের এই দলিল থাকাটা ভালো। দলিল? বিক্রম, বিশ্বাস যেখানে পাহাড়ের মতো অটল, সেখানে কাগজের টুকরো তো ধুলোবালি মাত্র। তুমি কি অমাত্য অজিতের মুখের কথাকে বিশ্বাস করো না? দেবতার সামনে আমি কি মিথ্যে কথা বলবো তোমায়? ছি ছি, আমাকে ক্ষমা করবেন প্রভু।
আপনার মতো মহাত্মাকে ওসব কথা বলা আমার পাপ হয়েছে। আপনার কথাই আমার কাছে সব। ঠিক আছে, এবার নিশ্চিন্ত মনে কাজে যাও। যখন প্রয়োজন হবে এসে নিয়ে যেও। আর শোনো, এই টাকার কথা যেন কাক পক্ষীও না জানে। দস্যুরা বড় ধূর্ত, জানো তো। আপনি যা বলবেন তাই হবে। আমি চলি। বিক্রম হালকা মনে প্রাসাদ থেকে বেরিয়ে গেল। অমাত্য অজিত বিক্রম আড়াল হতেই থলিটা টেনে নিলেন। থলির ভেতরে স্বর্ণ মুদ্রার ঝনঝনানি শুনে তার মুখে এক পৈশাচিক হাসি ফুটে উঠল। কয়েক মাস কেটে গেছে। আস্তাবলের এক কোণে বসে বিক্রম তার গ্রামের এক চেনা লোকের সাথে কথা বলছে। লোকটির নাম রতন। সে বিক্রমের গ্রাম থেকে খবর নিয়ে এসেছে। হ্যাঁ, বুঝলে বিক্রম, গ্রামের সেই নদীর ধারে 5 বিঘা জমিটা এখন বিক্রি হবে। মালিকের খুব টাকার দরকার। তুই যদি ওটা নিতে পারিস তবে তোর বাবার মতো সুখী আর কেউ হবে না রে। হ্যাঁ রতন, ঠিকই বলেছিস। ওই জমিটা তো আমাদের গ্রামের সবথেকে উর্বর জমি। বাবা সব সময় বলতেন যে যদি ওই জমিতে একবার চাষ করা যায় তাহলে রাজার মতো থাকব। সকাল হতেই বিক্রম অমাত্যের প্রাসাদে পৌঁছাল। তার পরনে একটা পরিষ্কার ধুতি, কপালে তিলক। সে আজ বড় আনন্দিত, কারণ আজই সে তার দীর্ঘদিনের সঞ্চয় ফিরে পাবে। ভাই, অমাত্য মশাইকে একবার সংবাদ দাও না যে বিক্রম এসেছে তার আমানতটুকু নেবার জন্য। কি চাই তোমার? কাজের সময় এভাবে রোজ রোজ কেন বিরক্ত করো? প্রভু, আজকে আমি বড় প্রয়োজনে এসেছি। ওই যে 15,000 স্বর্ণমুদ্রা আপনার কাছে রেখেছিলাম না, ওটা ওটা আমার কাছে না খুব দরকার। আসলে গ্রামে জমি কেনার কথা পাকা হয়ে গেছে। স্বর্ণমুদ্রা? কিসের স্বর্ণমুদ্রা? তুমি কি নেশা করেছো বিক্রম? আমার কাছে আবার কবে টাকা রাখলে? আপনি ঠাট্টা করছেন কেন প্রভু? ওই যে 6 মাস আগে আপনার এই ঘরেই তো আমি থলিটা আপনার পায়ের কাছে নামিয়ে দিলাম। আপনি নিজে বললেন যে দেবতার সাক্ষী। মুখ সামলে কথা বলো ভিখারি। দেবতার নাম নিয়ে মিথ্যে অপবাদ দিচ্ছ। একটা সামান্য পশুপালকের কাছে 15,000 স্বর্ণমুদ্রা আসবে কোথা থেকে? কোনো প্রমাণ আছে তোমার কাছে? কোনো রসিদ? প্রভু, প্রভু, আপনি বলেছিলেন যে বিশ্বাসের বাজারে রসিদ লাগে না। আপনি দেবতার দিব্যি খেয়েছিলেন। প্রমাণহীন কথা এই রাজ্যে সাজা পাওয়ার যোগ্য। তুমি আসলে আমার সম্পদ আত্মসাৎ করার জন্য এক মস্ত বড় চক্রান্ত ফেঁদেছ, তাই না? বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। বিক্রমের দু চোখে অন্ধকার নেমে আসে। সে অমাত্যের পা জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। অমাত্যের মন গলে না। আপনি অধর্ম করছেন প্রভু, আপনি অধর্ম করছেন। ভগবান সব দেখছেন। আমার এই টাকা হাড় ভাঙা খাটুনি দিয়ে জমিয়েছি। চিবিয়ে খেলেও এ টাকা আপনার হজম হবে না। কি এত বড় বড় কথা? প্রহরীরা, দেখছিস কি? এই ভিখারিটাকে এমন শিক্ষা দে যেন কোনোদিন আমার প্রাসাদে ছায়াও না মারায়। প্রহরীরা বিক্রমকে মারতে মারতে টানতে টানতে নিয়ে যায়। প্রাসাদের প্রধান ফটকের বাইরে ধুলোর ওপর তাকে ছুঁড়ে ফেলা হয়। বিক্রমের কান্না আর আর্তনাদে বাতাস ভারী হয়ে ওঠে, কিন্তু অমাত্যের অট্টহাসি সব ছাপিয়ে যায়। ওরে শয়তান, আমার সব স্বপ্ন শেষ করে দিলে, শেষ করে দিলে। সুমির স্বপ্নগুলোকে ধুলায় মিশিয়ে দিলে। দাদা, ওরে আমার দাদাকে মেরো না। তোমরা কি মানুষ নাও? কি করেছে আমার দাদা? তুই এখান থেকে চলে যাব না। তোর দাদা জোচ্চোর, অমাত্য মশাইয়ের নামে চুরির অপবাদ দিচ্ছে। নিয়ে পালা এখান থেকে, না হলে তোকেও পিটিয়ে সোজা করে দেবো। দাদা, কথা বলো। সুমি রে,
আমি আমি মরে গেলেও দুঃখ ছিল না, কিন্তু আমাদের সারা জীবনের সঞ্চয় ওই ওই রাক্ষসটা গিলে নিল। আমি আমি তোকে কিছুই দিতে পারলাম না বোন, কিছুই দিতে পারলাম না। কিচ্ছু চাই না দাদা, শুধু তুমি বেঁচে থাকো। চলো আমরা গ্রামে ফিরে যাই, এখানে আমরা থাকবো না। না সুমি, না, অধর্মের কাছে আমি আমি মাথা নত করব না। যে রাজার রাজ্যে চোর জপমালা পড়ে ঘরে, সেই রাজার কাছে আমি এর শেষ দেখে ছাড়ব। রক্তাক্ত শরীরে এবং ছিন্ন ভিন্ন পোশাকে বিক্রম রাজদরবারের প্রবেশ পথে গিয়ে দাঁড়ালো। সুমি তার হাত ধরে কাঁদছে। প্রহরীরা প্রথমে আটকাতে চাইলেও বিক্রমের চোখের আগুন দেখে তারা দমে গেল। সে সোজা গিয়ে রাজার সিংহাসনের সামনে আছড়ে পড়ল। মহারাজ, মহারাজ, বিচার চাই। আপনার রাজ্যে কি শুধু বলবানদেরই বাঁচার অধিকার আছে? গরিবের রক্ত কি তবে অমাত্যদের পানীয়? একই বিক্রম, তোমার এই দশা কে করেছে? তুমি তো আমার রথশালার সব থেকে শান্ত ছেলে, তোমার গায়ে রক্ত কেন? মহারাজ, আপনি যাকে দেবতার মতো শ্রদ্ধা করেন, সেই অমাত্য মশাই আজ আমার সর্বস্ব কেড়ে নিয়েছে। আমার 5 বছরের জমানো 15,000 স্বর্ণ মুদ্রা সে হজম করেছে। ফেরত চাইলে সে আমাকে চোর বলে মারধর করিয়েছে। মহারাজ, মহারাজ, আমার দাদা মিথ্যে বলছে না। আমরা বিশ্বাস করে ওর কাছে টাকা রেখেছিলাম, ও আমাদের বিশ্বাস নিয়ে ছিনিমিনি খেলেছে। অমাত্য? সে তো পরম ধার্মিক। বিক্রম, তুমি কি কোনো প্রমাণ দিতে পারবে? কোনো সাক্ষী বা লিখিত দলিল আছে তোমার কাছে? মহারাজ, বিশ্বাসের কি কোনো দলিল হয়? মহারাজ, মহারাজ যদি বিচার না পাই, তবে আপনার এই রথশালার সামনেই আমি প্রাণ দেব। মহারাজ, শান্ত হও বিক্রম। অমাত্য খুব ধূর্ত, তাকে ধরতে হলে বুদ্ধির প্রয়োজন। তুমি বাড়ি যাও, নিজের ক্ষতস্থান পরিষ্কার করো। আমি কথা দিচ্ছি, অধর্মের বিনাশ আমি নিজেই করব। রাজদরবার এখন জনশূন্য। রাজা প্রতাপাদিত্য জানলার ধারে দাঁড়িয়ে অন্ধকার আকাশের দিকে তাকিয়ে আছেন। বিক্রমের রক্তমাখা মুখটা তার চোখে ভাসছে। তিনি জানতেন অজিতকে সরাসরি অভিযুক্ত করলে সে সব অস্বীকার করবে। তাই তিনি এক অদ্ভুত ফন্দি আঁটলেন। অজিতের লোভই হবে তার কাল। যে বাঘ রক্ত চিনেছে তাকে বাংশের টোপ দিয়েই খাঁচায় ভরতে হবে। মহারাজ, আমায় স্মরণ করেছেন? আশা করি রাজ্যে সব কুশল। অবাত্যমশাই, রাজ্যের সীমান্ত এলাকায় দস্যুদের আনাগোনা খুব বেড়েছে। আমি ঠিক করেছি প্রতিটি সীমান্তে সুরক্ষা মজবুত করতে হবে। এটা তো খুবই ভালো চিন্তা মহারাজ। আমি কিভাবে সাহায্য করতে পারি? আমি চাই প্রতিটি সীমান্তে 4টি করে বিশাল পাথরের স্তম্ভ এবং 1টি করে রাজকীয় বিশ্রামাগার তৈরি করতে। এই কাজের জন্য আমি কাউকে বিশ্বাস করতে পারছি না। একমাত্র আপনিই পারেন সততার সাথে এই বিপুল স্বর্ণমুদ্রার সদ্ব্যবহার করতে। অনেক অনেক ধন্যবাদ মহারাজ। আপনি আমায় এত সম্মান দিলেন, আমি নিজের জীবন দিয়ে এই কাজ সম্পূর্ণ করব। বলছিলাম, এই কাজের জন্য কত মুদ্রা বরাদ্দ করেছেন? 20,000 স্বর্ণমুদ্রা। আপনি আজই রাজকোষ থেকে টাকা নিয়ে কাজ শুরু করুন। তবে মনে রাখবেন, প্রতিটি ইটের হিসেব যেন সঠিক থাকে। নিশ্চিন্তে থাকুন মহারাজ, আপনি একদম নিশ্চিন্তে থাকুন। অজিত থাকতে এক আনাও এদিক ওদিক হবে না। রাজকোষ থেকে যখন থলি ভর্তি 20,000 স্বর্ণমুদ্রা অজিতের সামনে রাখা হলো, মুদ্রার ঝনঝনানি তার কানে শ্রেষ্ঠ সঙ্গীতের মতো শোনালো। 20,000 স্বর্ণ মুদ্রা! রাজার বুদ্ধি কি লোপ পেয়েছে? আরে, এই কাজে তো 10,000-এর বেশি খরচই নেই।
বাকি 10,000 তো সোজাসুজি আমার গুপ্ত সিন্ধুকে ঢুকবে। আগে প্রভু, এই রাজা কিন্তু প্রতিটা ইটের হিসেব চেয়েছেন। যদি তিনি নিজে পরীক্ষা করতে আসেন তখন? আরে ধুর, রাজারা কি ধুলোবালি মেঘে সীমান্ত পাহারা দেয় নাকি? তিনি তো শুধু ওপর ওপর দেখবেন। আমি সস্তা চুনবালি দিয়ে কাজ সারবো, আর রাজাকে বলবো আকাশ ছোঁয়া দামে সামগ্রী কেনা হয়েছে, ব্যাস। সীমান্তের প্রখর রোদে কাজ চলছে। অমাত্য ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়ে আছেন। শ্রমিকেরা পাথর কাটছে, কিন্তু তাদের হাতে দেওয়া হয়েছে সব থেকে সস্তা আর নিম্নমানের সামগ্রী। অজিত প্রতিটি পাই পয়সা বাঁচানোর ধান্দায় মগ্ন। এই অমাত্য মশাই, এই বালিতে তো কাদার ভাগ বেশি আর চুনও খুব কম। এভাবে গাঁথলে তো স্তম্ভগুলো একটা বর্ষাও টিকবে না। বলছি, একটু ভালো মাল মশলা আনাবো। চুপ, যা দেওয়া হয়েছে তাই দিয়ে কাজ করো। ওপর থেকে ভালো করে কাজ করে দিলেই হবে। আরে মহারাজ কি আর ভেতরে পাথর ভাঙতে যাবেন নাকি? কিন্তু হুজুর, প্রতিটি গ্রামে তো 4টি করে স্তম্ভ হওয়ার কথা। আপনি তো আমাদের 3টি করে গাঁথতে বলেছেন। বাকি একটা স্তম্ভের পাথর কোথায় গেল? অত প্রশ্নে তোমার দরকার কি? একটা স্তম্ভের পাথর দিয়ে আমার প্রাসাদের নতুন বাগান সাজানো হবে। আর শোনো, বিশ্রামাগারের আসবাবপত্র যেন সব সাধারণ কাঠ দিয়ে হয়, শুধু পালিশটা দামি দেখাবে। দেখলি তো রাজার টাকা কেমন করে নিজের পেটে ভরছে, অথচ আমাদের মজুরিটাও ঠিক মতো দিচ্ছে না। সীমান্তের কাজ প্রায় শেষ। অমাত্য তৃপ্তির হাসি নিয়ে স্তম্ভগুলোর সামনে দাঁড়িয়ে ভাবছিলেন তার নতুন সঞ্চয়ের কথা। ঠিক তখনই ঘোড়ার খুরের শব্দে ধুলো উড়িয়ে সসৈন্যে সেখানে উপস্থিত হলেন রাজা প্রতাপাদিত্য, সাথে ছদ্মবেশে বিক্রম। মহারাজ, আপনি নিজে এখানে? আমায় সংবাদ দিলেই তো আমি তো রাজপ্রাসাদে গিয়ে সব বুঝিয়ে দিতাম। মুখে মুখে হিসাব অনেক শুনেছি অমাত্য। আজ নিজের চোখে আপনার সততা নিদর্শন দেখতে এলাম। কাজ কেমন হলো? চমৎকার মহারাজ, চমৎকার কাজ হয়েছে। এই তো দেখুন দেখুন, এই রোদে কেমন তক তক করছে পাথরগুলো। আমি নিজের হাতে প্রতিটা কাজ তদারকি করেছি। চমৎকারই বটে। বাইরের রং সাদা আর ভেতরের কাদাবালি, এ তো হাত দিলে ঝুরঝুর করে ভেঙে পড়ছে অমাত্য। ওটা ওটা আসলে রোদে শুকিয়ে গিয়ে এমন হয়েছে মহারাজ। আমি আমি আজই মিস্ত্রিদের সাথে কথা বলবো। আর স্তম্ভের সংখ্যা? আমি প্রতিটি গ্রামে 4টি করে স্তম্ভের আদেশ দিয়েছিলাম, কিন্তু এখানে তো মাত্র 3টে দেখতে পাচ্ছি। বাকি স্তম্ভটা কি ভূতে খেলো? মহারাজ, আসলে দস্যুরা হয়তো পাথর চুরি করেছে। আমি আবার বানিয়ে দেবো মহারাজ, আমার একটু সময় দিন। রাজার ইশারায় ছদ্মবেশী বিক্রম এগিয়ে এলো। অজিত তখনও বুঝতে পারছেন না যে তার পাপের কলসি পূর্ণ হয়ে গেছে। রাজা প্রতাপাদিত্য হাততালি দিতেই আশেপাশের ঝোপঝাড় আর আড়াল থেকে গ্রামের সাধারণ মানুষ বেরিয়ে এলো। তাদের চোখে মুখে অমাত্যের প্রতি চরম ঘৃণা। অমাত্য এবার থরথর করে কাঁপতে শুরু করলেন। অমাত্য, দস্যুরা পাথর চুরি করেনি, আপনি করেছেন। রাজকোষের অর্থ আর এই গরিব মানুষগুলোর শ্রম। এই যে গ্রামবাসী, তোমরা বলো তো এখানে কয়টি করে স্তম্ভ হওয়ার কথা ছিল? মহারাজ, আমাদের সামনেই অমাত্য মশাই মিস্ত্রিদের ধমক দিয়ে বলেছিলেন 3টে করে বানাতে। তিনি বলেছিলেন মহারাজ নাকি তার আদেশ বদলে দিয়েছেন। এমনকি বিশ্রামাগারের দামি কাঠ আর আসবাবপত্র রাতের অন্ধকারে অমাত্যের নিজের গুদামে চলে গেছে মহারাজ। আমরা ভয়ে মুখ খুলতে পারিনি। মহারাজ, এরা সব মিথ্যা বলছে মহারাজ। এরা বিক্রমের বন্ধু। আমায় ফাঁসানোর চক্রান্ত করছে মহারাজ। আমি আমি নির্দোষ মহারাজ, আমি কিচ্ছু করি না, আমি নির্দোষ। রাজার কঠোর নির্দেশে অমাত্যের হাত বেঁধে হিড় হিড় করে টেনে ঘোড়ার গাড়িতে তুলল প্রহরী।
রাজ দরবার আজ লোকে লোকারণ্য। মাঝখানে অপরাধীর মতো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে অমাত্য অজিত। তার হাত পা শিকলে বাঁধা। রাজা প্রতাপাদিত্য সিংহাসনে বসে বজ্র গম্ভীর স্বরে বিচার কার্য শুরু করলেন। অমাত্য অচিত, আপনি শুধু অর্থলোভী নন, আপনি এই রাজ্যের পবিত্র বিচার ব্যবস্থাকে কলঙ্কিত করেছেন। রাজকোষের অর্থ চুরি এবং একজন সাধারণ প্রজাকে নির্মমভাবে নির্যাতনের অপরাধে আপনার কোনো ক্ষমা নেই। মহারাজ, মহারাজ, আমি সব ফিরিয়ে দিচ্ছি মহারাজ। আমাকে প্রাণে মারবেন না মহারাজ। আমি সারা জীবন আপনার দাস হয়ে থাকবো, সারা জীবন। আপনার মতো বিষাক্ত সর্পকে আশ্রয় দেওয়া মানে রাজ্যের সর্বনাশ ডেকে আনা। আজ থেকে আপনার সমস্ত ভূসম্পত্তি এবং প্রাসাদ রাজকোষের অন্তর্ভুক্ত করা হলো। আপনাকে এই মুহূর্ত থেকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো। মহারাজ, মহারাজ, আমার ছেড়ে দিন মহারাজ। মহারাজ ক্ষমা করে দিন মহারাজ। মহারাজ ক্ষমা করে দিন। রাজপ্রহরীরা অজিতকে হিড় হিড় করে টেনে নিয়ে যায়। দরবারের প্রতিটি মানুষ হাততালি দিয়ে রাজার বিচারকে সমর্থন জানায়। সূর্যগড়ের আকাশ থেকে যেন এক কালো মেঘ সরে গিয়ে ন্যায়ের সূর্য উঠল।